দর্শক, এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। ডক্টর হোসেন জিল্লুর, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর এই আয়োজনে। আপনি নিজেই গত পরশু কিন্তু একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন, সেখানে দারিদ্র্যের হার নিয়ে নানা ধরনের কথা বলা হয়েছে। প্রায় প্রতি 4 জনের একজন কিন্তু আসলে দারিদ্র্য সীমার নিচে প্রায় আমাদের দেশে বসবাস করছে বলে আমরা জানতে পেরেছি, প্রায় 28% মানুষ। আপনার পর্যবেক্ষণটা জানাবেন, আসলে এটি বাড়ার কারণটা কি? রাজনৈতিক বিষয়গুলো রয়েছে, করোনা পরবর্তী অস্থিরতার কথা বলা হচ্ছে, সবকিছু মিলিয়ে আপনার মূল্যায়নটা জানাবেন। নিশ্চয়ই আমি যেটা দেখবো যে গত 3 থেকে 5 বছরে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে তৃণমূল পর্যায়ের যে অর্থনীতি, আমাদের পরিবার পর্যায়ে যে অর্থনীতি, 3 ধরনের এক একটা সংকটের ঢেউয়ের মধ্যেই কিন্তু আমরা এই সময়টা কাটিয়েছি। প্রথমে ছিল কোভিড সংকটের ঢেউ, তার অর্থনৈতিক সংকট, তারপরে বৈশ্বিক মূল্যস্ফীতির সংকট, এবং সর্বশেষ হচ্ছে যে কাঙ্ক্ষিত একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, কিন্তু তারপরের সময়কালটাও এক ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার একটা সংকট মধ্যে আমরা আছি। এই সংকটের ধারাবাহিকতার মধ্যে একটা বেশ কঠিন সংগ্রাম করে আমাদের যে পরিবার পর্যায়ের অর্থনীতিটা টিকে ছিল, আছে। কিন্তু এখানে আপনারা অনেকের কথা শুনছিলেন যে এই আয় এবং ব্যয়ের হিসাব মিলানো উত্তরোত্তর আরো কঠিন হচ্ছে, এবং লোকজন সেই অর্থে দারিদ্র্যের যে একটা ধারাবাহিকভাবে একটা উন্নতির আগে একটা অবস্থান ছিল, এখন কতদিন হবে এটা জানি না, বাট এখন সুস্পষ্টভাবে একটা পভার্টি রিভার্সাল হয়েছে, মানে দারিদ্র্যের আমরা প্রকোপটা আরো বাড়ছে। এবং শুধু এটা বাড়ার বিষয় না, এটা কোন কোন ডাইমেনশনে বাড়ছে সেগুলো একটু বোঝা দরকার। এটা বাড়ার, আমি যেটা বললাম, একটা সংকটের একটা কারণের ফলে আমাদের এক ধরনের আয় স্থবিরতা হয়েছে। আয়ের বৃদ্ধিটা কিন্তু সেই কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি, পার্টিকুলারলি মূল্যস্ফীতির সাথে সঙ্গতি রেখে। এটা একটা অন্যতম কারণ এই অবস্থা পৌঁছার জন্য। দ্বিতীয়ত হচ্ছে বেকারত্বের বিষয়টা। আমাদের সবাই কিছু না কিছু কাজ করে, কিন্তু বেকারত্বের মূল সূচকটা হচ্ছে কিন্তু ছদ্ম বেকারত্ব। পিপিআরসির গবেষণা আমরা দেখিয়েছি এটার প্রকোপ প্রায় 36% পর্যায়ে পড়ে। সো এই যে ছদ্ম বেকারত্বের বিষয়টা একটা বড় ধরনের সমস্যা, এবং আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সংকট যদি একটা হয়, অর্থনৈতিক সংকট, সেটা হচ্ছে কর্মসংস্থানের সংকট, এবং এটাকে একটা মহা সংকট হিসেবেও বিবেচনা করা উচিত। এটা আরেকটি কারণ। মূল্যস্ফীতির তুলনামূলকভাবে গত 1 বছরে কিছুটা কমেছে খাদ্য মূল্যস্ফীতির হারটা, সেটা কিছুটা এক পর্যায়ে স্বস্তি দিলেও এখনো কিন্তু পুরোপুরি কমেনি। কিন্তু খাদ্য বহির্ভূত যে খরচগুলোর ধাক্কা পরিবারগুলোর বইতে হয়, সেই জায়গায় কিন্তু মূল্যস্ফীতির ধাক্কাটা এখনো, এই যে খরচের বোঝা, যেটা এই খরচ অনেকগুলো আছে যেগুলো সহজে বাদ দেওয়ার বিষয় নয়, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলোকে আমাদের একটা বড় ধরনের ড্রাইভার হয়েছে আমাদের কেন এই দারিদ্র বাড়লো। আর সর্বশেষ যেটা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিছুটা স্বস্তি দিলেও আপনি টিসিবি লাইনের যে লাইন যে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এবং সেখানে আপনি দেখবেন যে যারা ওখানে দাঁড়াচ্ছেন তাদের সমাজতাত্ত্বিক চেহারা যদি আপনি একটু অনুধাবন করেন, দেখবেন যে বিভিন্ন, আগে যাদেরকে গরিব হিসাবের মধ্যে হয়তো চিন্তা হতো না, তারাও বাধ্য হয়ে কিন্তু এখানে দাঁড়াতে হচ্ছে। এইসব কারণে আমাদের এই দারিদ্র্যের যে একটা পভার্টি রিভার্সাল, সেটা একটা অবস্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং নতুন একটা বিষয় উঠে আসছে, যেটা আলোচনা অবশ্যই এখন আনা দরকার। এই যে আমরা বলি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কোথায় দরকার, এটা তো খরচগুলো, এই যে খাদ্য বহির্ভূত খরচের বোঝা কোথায়, একটি অন্যতম বোঝা কিন্তু হচ্ছে ক্রনিক পেশেন্ট। পরিবারে 52% পরিবারের এক বা একাধিক ক্রনিক পেশেন্ট আছে, তাদের নিয়মিত ওষুধের একটা কিনতে হয়। এই নিয়মিত ওষুধের খরচের বোঝাও কিন্তু একটা বড় বিষয়, যেটি নিয়ে কিন্তু কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি সেইভাবে নেই। তো এই সব মিলিয়ে এই অবস্থাটা কেন তৈরি হয়েছে, তার এই ব্যাখ্যাগুলো আমরা
আপাতত দেখতে পাচ্ছি এবং ডক্টর হোসেন জিল্লুর, সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই এই পর্যায়ে। সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখেছি যে দারিদ্র্যের হার বাড়বে, এটা আমরা বিভিন্ন তথ্যপাত্রের মাধ্যমে জানতে পারছিলাম, কিন্তু এতটা বাড়বে এটা কিন্তু আমরা আশঙ্কা করিনি। আপনি কি বিগত দিন আমরা বিভিন্ন তথ্য বিকৃতির কথা শুনে আসছিলাম, সেটার কোনো কারণ হতে পারে কিনা? এর পাশাপাশি এটা থেকে আসলে উত্তরণের বা রূপরেখাটা কি হতে পারে বলে আপনি মনে করছেন? না, আপনি যেটা বললেন যে এই যে তথ্য বিকৃতির যে বিষয়টা, আমি যেটা বলবো যে এতটা বেড়েছে কেন, সেটার এই যে সংকটের যে গভীরতা, সেটাও আমাদের ধর্তব্যের মধ্যে আনতে হবে। তথ্য বিকৃতির বিষয়টা ভিন্ন, এটা আমরা আপাতত আমি মনে করি যে অবস্থা বেশ কঠিন, সেটাকেই বিবেচনার মধ্যে নিয়ে আসা দরকার। এবং সেখানে আপনি যে বললেন উত্তরণের পথগুলো কোথায়, আমি তো সুস্পষ্টভাবে একটি দেখছি যে এই যে কর্মসংস্থানের বিষয়ে সেই অর্থে মনোযোগটা তুলনামূলকভাবে কম। কর্মসংস্থানের কৌশলটা বের করার জন্য একটা খুবই জাতীয় পর্যায়ের বড় ধরনের উদ্যোগ প্রয়োজন। আরেকটি হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা যেটা বললাম, সেগুলো নিয়ে আমাদের একটা কলেবর বৃদ্ধি করা দরকার, কিন্তু নতুন কিছু প্রোগ্রামও দরকার। এই যেমন কৃষি ঔষধের যে কেনার যে ধাক্কাটা, সেটা নিয়েও একটা আমাদের বড় বিষয় আছে। আরেকটি হচ্ছে আমাদের যে সার্বিকভাবে কিন্তু এটা শুধু সামাজিক নিরাপত্তা এগুলো দিয়ে হবে না। আমাদের আপনি যদি এই যে পভার্টি রিভার্সালটাকে যদি আবার অন্য একটা পথে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু অর্থনীতির চাকাটা সচল করতে হবে আরো জোরালোভাবে। সেই জায়গায় আমি একটা বড় ঘাটতি দেখছি যে এই চাকাটা যারা ঘোরাবেন, সেই যে উদ্যোক্তা শ্রেণী, যে প্রাইভেট সেক্টর ইত্যাদি, তাদের যে সাথে বড় ধরনের কিন্তু আলাপ আলোচনা, মত বিনিময় বা তাদের কথা শোনার, তাদের ভিত্তিতে একটা মধ্যমেয়াদী হলেও একটা বড় ধরনের অর্থনৈতিক কৌশলের যে বিষয়, শুধু কাগজে উদ্যোগ নয়, কাগজ তো অনেক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোন খাতগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা দরকার, নীতি মনোযোগের জায়গাগুলো, এবং এগুলো করা সম্ভব যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা গতানুগতিক আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় এই যে একটা মহাসংকটের মধ্যে আমরা আছি, কর্মসংস্থান বলি, এই যে পভার্টি রিভার্সাল, সেখানে যদি কার্যকর কৌশল বানাতে হয়, সেটা বানানো মানে শুধু কাগজে কৌশল বানানো না, এখানে যারা এটা করবেন বিভিন্ন পর্যায়ে সেই কৌশলটাকে তৈরি করার জন্য খুবই উদ্যোগী একটা মনোভাব নেবে। আমি আরেকটা কথা বলে এখানে করতে চাই যে আমাদের কিন্তু এর মধ্যেও আমাদের অর্থনীতির কিন্তু কিছু সোর্সেস অফ রেজিলিয়েন্স আছে। আমাদের রেমিটেন্সটা এখনো একটা শক্তিশালী প্রবাহ আছে। আমাদের কিন্তু আভ্যন্তরীণ অর্থনীতির আকারটা বেশ বড়। এটাকে, এই মার্কেটকে মাথায় রেখে আরো অন্যান্য উদ্যোগ নেওয়া। আমরা তো এক্সপোর্ট সেক্টরের উপরেই মেইন ফোকাস করি, কিন্তু আভ্যন্তরীণ অর্থনীতির আমরা একটা ক্যালকুলেট করেছি, এই যদি অ্যাভারেজ ইনকাম ধরে, এক্সপেন্ডিচার ধরে, প্রায় আভ্যন্তরীণ অর্থনীতির আকার প্রায় $211 বিলিয়ন। ডক্টর হোসেন জিল্লুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে এই বিষয়ে আরো গবেষণাধর্মী প্রতিবেদন প্রত্যাশা করব। আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে দারিদ্র্যের হার এবং এ থেকে উত্তরণের বিষয় নিয়ে কথা বলার জন্য যোগ দিয়েছিলেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান।